বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে সকলের প্রতি শান্তি বর্ষিত হোক। এই লেকচার ভিডিওটিতে এসএসসি ঢাকা বোর্ড 2019 সালে আসা রাইট ফর্ম অফ ভার্বস অংশটি নিয়ে আলোচনা করব। অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বস এই অংশটি আমি সমাধান করে দেখাবো। তো চলুন শুরু করি। তো লক্ষ্য করুন, প্রথমে একটি ছক দেওয়া রয়েছে এবং ছকের মধ্যে কিছু ভার্ব ওয়ার্ড দেওয়া রয়েছে এবং তারপরে একটি প্যাসেজ দেওয়া রয়েছে। তো এই প্যাসেজটিতে মোট 10টি শূন্যস্থান রয়েছে। তো এই ছকটিতে মোট ভার্বের সংখ্যা দেওয়া রয়েছে 7টি। তো এই ভার্বগুলো হচ্ছে থিঙ্ক, ডাই, ডিফেন্ড, অনার, ইন্সপায়ার, স্যাক্রিফাইস, রিমেম্বার, রাইট? তো মোট 7টি ভার্ব রয়েছে এই ছকটিতে এবং নিচে যে প্যাসেজটি রয়েছে এই প্যাসেজটিতে মোট 10টি শূন্যস্থান রয়েছে। তো প্রথমেই এই প্যাসেজটি ভালো করে পড়ে নিতে হবে এবং তারপরে এই প্যাসেজটির প্রতিটি বাক্যের টেন্স নির্ণয় করতে হবে। অর্থাৎ প্রতিটি বাক্য কোন টেন্সে লেখা হয়েছে বা লেখা রয়েছে এটি আপনাকে নির্ণয় করতে হবে। দেন তারপরে ছক হতে উপযুক্ত শব্দটি উপযুক্ত শূন্যস্থানে বসিয়ে বাক্যটি পূর্ণ করতে হবে, রাইট? তো যেহেতু এই প্যাসেজটি আমি প্রথমেই পড়ে নিয়েছি, সুতরাং এখন আর পড়তেছি না। তো চলুন সরাসরি সমাধান অংশে চলে যাই। তো প্রথমেই লক্ষ্য করুন, লেখা আছে প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু। তো এই বাক্যটি হচ্ছে একটি সিম্পল প্রেজেন্ট টেন্সের বাক্য, কারণ সিম্পল প্রেজেন্ট টেন্সের উদাহরণ হচ্ছে সাবজেক্টের পরে একটি ভার্ব বসবে, অর্থাৎ মূল ভার্ব বসবে। যেহেতু এখানে মূল ভার্ব নেই, সুতরাং বি ভার্ব বসানো হয়েছে, রাইট? তো এটিও হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি উদাহরণ। তারপরে লক্ষ্য করুন, লেখা রয়েছে ইট ড্যাশ এ ম্যান টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড টু ড্যাশ দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি। তো এখানে আপনাকে কি করতে হবে, বাংলা অর্থটা একটু বুঝতে হবে। টু শেড অর্থ হচ্ছে ত্যাগ করতে। টু শেড এই ফ্রেজটির অর্থ হচ্ছে ত্যাগ করতে। তারপরে দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড এই ফ্রেজটির অর্থ হচ্ছে শেষ রক্তবিন্দু পর্যন্ত। তাহলে এ ম্যান টু শেড, তাহলে একজন মানুষকে ত্যাগ করতে, শেষ রক্তবিন্দু পর্যন্ত ত্যাগ করতে কি করে, উৎসাহিত করে। তাহলে এ নাম্বারে হবে ইট ইন্সপায়ার্স, অর্থাৎ ইন্সপায়ার শব্দের অর্থ হচ্ছে উৎসাহিত করা, আর সাবজেক্ট ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ইন্সপায়ার এর সাথে একটি এজ যুক্ত করতে হবে। অর্থাৎ এখানে হবে ইট ইন্সপায়ার্স এ ম্যান টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড। তারপরে লক্ষ্য করুন, টু ড্যাশ দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি। তো এইখানে তার দেশের স্বাধীনতাকে আত্মরক্ষা করতে। এখানে টু এর পরে যে ভার্বটি বসবে সেটির অর্থ হবে, মানে টু ডিফেন্ড এর অর্থ হচ্ছে আত্মরক্ষা করতে। টু ডিফেন্ড এর অর্থ হচ্ছে কি, আত্মরক্ষা করতে। এখানে বোঝানো হচ্ছে যে তার দেশের স্বাধীনতাকে আত্মরক্ষা করতে। অর্থাৎ টু এর পরে সর্বদাই মূল ভার্ব বসে, অর্থাৎ ওই ভার্বটির সাথে এস অথবা বিএস অথবা আইএনজি কোনো কিছুই যুক্ত করা যাবে না। টু এর পরে সর্বদাই কি হয়, ভার্বের মূল ফর্ম হয়, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল অথবা সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ফর্ম, রাইট? তাহলে এখানে বি নাম্বারের উত্তর হবে ডিফেন্ড, টু ডিফেন্ড, রাইট? তো এখানে এর ব্যাখ্যা রয়েছে। তারপর লক্ষ্য করুন, এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম ড্যাশ নট বেটার দ্যান এ বিস্ট। তো এইখানে বলা হচ্ছে যে স্বদেশ প্রেম ছাড়া একজন মানুষ পশুর সমান, রাইট? তো এইখানে এটা দেখেন বেটার দ্যান, তার মানে এটা রয়েছে কি কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে এই সাবজেক্টটা, এই বাক্যটা কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে। আর কম্পারেটিভ ডিগ্রির নিয়ম হচ্ছে যে সাবজেক্টের পরে একটি ভার্ব বসবে, অর্থাৎ একটি অক্সিলারি একটি বি ভার্ব বসবে, রাইট? তো এইখানে
এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম অর্থাৎ এখানে একটি বিভার ব্যবহৃত হবে। তো এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম এটি এই সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এখানে ইজ ভার্বটি ব্যবহৃত হবে, রাইট? কারণ যেহেতু এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই রয়েছে। তো এখানে দেখুন লেখা আছে যে ইজ এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট সম্পর্কে তথ্য দিতে ইজ ভার্বটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সাবজেক্টের সাথে অবজেক্টের সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য এখানে একটি ভার্ব ব্যবহৃত হবে, সেই ভার্বটি হবে ইজ, রাইট? এ ট্রু প্যাট্রিয়ট ড্যাশ বাই অল। তো একজন সত্যিকারের দেশপ্রেমিক সবার কাছেই কি? একজন সত্যিকারের দেশপ্রেমিক সবার কাছেই সম্মানিত। সুতরাং এ ট্রু প্যাট্রিয়ট ইজ অনার্ড বাই অল। তো ডোন্ট সে এ ট্রু প্যাট্রিয়ট অনার্স বাই অল, কারণ হচ্ছে এখানে এ ট্রু প্যাট্রিয়ট হচ্ছে সাবজেক্ট। তো সত্যিকারের দেশপ্রেমিক নিজে নিজে সম্মানিত হতে পারে না, অন্য কেউ সম্মান দিলে পরে তিনি সম্মানিত হন। সুতরাং এই সাবজেক্টের ভার্ব হবে প্যাসিভ ফর্মে, অর্থাৎ যেখানে সাবজেক্ট নিজে কাজ করে না সেই ক্ষেত্রে ওই সাবজেক্টের ভার্ব হয় প্যাসিভ ফর্মে, রাইট? অ্যাক্টিভ ফর্মে হয় না। অর্থাৎ সাবজেক্ট যদি অ্যাক্টিভ থাকে তাহলে তার ভার্বটি অ্যাক্টিভ ফর্মে হবে, কিন্তু সাবজেক্ট যদি কাজ না করে তাহলে তার ভার্বটি হবে প্যাসিভ ফর্মে। তো এই প্যাট্রিয়ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এখানে হবে ইজ, এবং অনার এর প্যাসিভ ফর্ম হবে অনার্ড, রাইট? অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অনার এর প্যাসিভ ফর্ম হবে ইজ অনার্ড, রাইট? তো আশা করি বুঝতে পেরেছেন। তো সাবজেক্ট কাজ না করলে, অর্থাৎ এখানে ট্রু প্যাট্রিয়ট নিজে নিজে সম্মানিত হতে পারে না, অন্য সম্মান দিলে পরে সম্মানিত হয়। সুতরাং এইখানে ভার্বটি হবে প্যাসিভ ফর্মে, সুতরাং অনার এর প্যাসিভ ফর্ম হচ্ছে ইজ অনার্ড। তারপরে লক্ষ্য করুন, হি অলওয়েজ ড্যাশ ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি। তো এইখানে দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি এই ফ্রেজটুকুর অর্থ হচ্ছে তার দেশের কল্যাণের জন্য। ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি এই ফ্রেজটুকুর অর্থ হচ্ছে তার দেশের কল্যাণের জন্য। তারপরে তার দেশের কল্যাণের জন্য সে কি করে? সে সর্বদা চিন্তা করে, চিন্তা ভাবনা করে, রাইট? তো এখানে এই বাক্যটিতে লক্ষ্য করুন, হি অলওয়েজ। তো হি এর পরে অলওয়েজ কথাটি রয়েছে, অর্থাৎ একটি বাক্যে যদি অলওয়েজ থাকে তাহলে ধরে নিতে হবে ওই বাক্যটিতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার ব্যবহার করতে হবে। তো এখন এইখানে এই বাক্যটিতে যে ভার্বটি হবে সেটি অবশ্যই প্রেজেন্ট ফর্মে হবে, রাইট? তো এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এখানে থিঙ্ক এর পরিবর্তে বলতে হবে থিংস, অর্থাৎ থিঙ্ক ভার্বটির সাথে একটি এ যুক্ত করতে হবে। সুতরাং হি অলওয়েজ থিংকস ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি, রাইট? তো এখানে নিচে ডি নাম্বারের ব্যাখ্যা লেখা রয়েছে এবং তারপরে ই নাম্বারের ব্যাখ্যা রয়েছে। তো অলওয়েজ থাকলে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, অর্থাৎ একটি বাক্য যদি অলওয়েজ থাকে তাহলে ওই বাক্যটিতে সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার ব্যবহার করতে হবে, রাইট? দেন লক্ষ্য করুন, অন দ্য আদার হ্যান্ড দ্য আনপ্যাট্রিয়টিক ম্যান ড্যাশ অনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট। তো এখানে লক্ষ্য করুন, আনপ্যাট্রিয়টিক ম্যান এই সাবজেক্টটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, অর্থাৎ আনপ্যাট্রিয়টিক হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে যদি আর্টিকেল দেওয়া থাকে তাহলে সেটি প্লুরাল কমন নাউন হয়। তো বাক্যের সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে তার ভার্বটিও অবশ্যই প্লুরাল হবে। সুতরাং এই শূন্যস্থানে যে ভার্বটি বসবে সেটি অবশ্যই প্লুরাল হবে। তো দ্য আনপ্যাট্রিয়টিক ম্যান, স্বদেশপ্রেমহীন মানুষ, স্বদেশপ্রেমহীন মানুষ এটুকুর অর্থ হচ্ছে স্বদেশপ্রেমহীন মানুষ। তারপরে অনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট, তো এই ফ্রেজটুকুর অর্থ হচ্ছে তাদের নিজস্ব স্বার্থের জন্য, একমাত্র। অনলি শব্দের অর্থ হচ্ছে একমাত্র। তো অনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট এই ফ্রেজটুকুর অর্থ হচ্ছে একমাত্র তাদের নিজস্ব স্বার্থের জন্য কি করে?
চিন্তা ভাবনা করে। সুতরাং এখানে দ্য আনপ্যাট্রিয়টিক ম্যান প্লুরাল কমন নাউন হয়, এখানে থিঙ্কই হবে, অর্থাৎ এই থিঙ্ক ভার্বটিও প্লুরাল হবে, অর্থাৎ এর সাথে এস অথবা ইএস যুক্ত করা যাবে না। সুতরাং এর আনসার হচ্ছে দ্য আনপ্যাট্রিয়টিক ম্যান থিঙ্ক অনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট। তো এখানে নিচে ব্যাখ্যা রয়েছে দ্য প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সামথিং প্লাস প্লুরাল ভার্ব, রাইট? অর্থাৎ অ্যাডজেক্টিভ এর কোনো প্লুরাল ফর্ম হয় না, কিন্তু তার আগে যদি আর্টিকেল দেওয়া থাকে তাহলে সেটি প্লুরাল কমন নাউন হয়, রাইট? আর প্লুরাল কমন নাউন হলে তার ভার্বটিও অবশ্যই প্লুরাল হবে। তারপরে লক্ষ্য করুন, দোজ হু ড্যাশ ফর দ্য কান্ট্রি আর ট্রু প্যাট্রিয়টস। দোজ হু ড্যাশ ফর দ্য কান্ট্রি আর ট্রু প্যাট্রিয়টস। তো এখানে হচ্ছে যারা, এটি হচ্ছে প্লুরাল সাবজেক্ট। তো এটি হচ্ছে বাক্যের সাবজেক্ট, দোজ হচ্ছে প্লুরাল, তাহলে এর ভার্বটি অবশ্যই প্লুরাল হবে। তাহলে দোজ হু ড্যাশ ফর দ্য কান্ট্রি, তো যারা দেশের জন্য, ফর দ্য কান্ট্রি দেশের জন্য, এই ফ্রেজটির অর্থ হচ্ছে দেশের জন্য, আর ট্রু প্যাট্রিয়ট সত্যিকারের দেশপ্রেমিক, এই ফ্রেজটির অর্থ হচ্ছে সত্যিকারের দেশপ্রেমিক। তাহলে দেশের জন্য সত্যিকারের দেশপ্রেমিক, তাহলে তারা দেশের জন্য কি করে? যার দেশের জন্য মারা যায়, তাহলে হবে এখানে দোজ হু ডাই ফর দেয়ার কান্ট্রি, যারা দেশের জন্য মারা যায়, আর ট্রু প্যাট্রিয়ট, অর্থাৎ তারা হচ্ছে সত্যিকারের দেশপ্রেমিক, রাইট? সুতরাং এখানে দোজ হু ডাই হবে নট ডাইস, কারণ দোজ হচ্ছে প্লুরাল, সুতরাং ভার্ব হবে প্লুরাল, অর্থাৎ ডাই এর সাথে এস যুক্ত হবে না। দেন তারপরে লক্ষ্য করুন, দে ড্যাশ ইভেন আফটার দেয়ার ডেথ। তো ইভেন শব্দের অর্থ হচ্ছে এমন কি, অর্থাৎ ইভেন শব্দের অর্থ হচ্ছে এমন কি বা এমন। তো আফটার দেয়ার ডেথ এই ফ্রেজটুকুর অর্থ হচ্ছে মৃত্যুর পর, তাদের মৃত্যুর পর, এমনকি তাদের মৃত্যুর পর তারা কি হয়, মানুষের কি থাকে, মানুষের স্মরণে থাকে, বা মৃত্যুর পরও তাদেরকে মানুষ কি করে, মনে রাখে, রাইট? অর্থাৎ মৃত্যুর পরও তাদেরকে মনে রাখে। এখন লক্ষ্য করুন, এই মনে রাখার কাজ কি দেশপ্রেমিকরা করে না অন্য কেউ করে? এই মনে রাখার কাজ, অর্থাৎ দেশপ্রেমিকরা নিজেরা তো আর নিজেদের মনে রাখার কাজ করে না, তাহলে দেশপ্রেমিকদেরকে মনে রাখার কাজ অন্যরা করে। সুতরাং এখানে যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে আনঅ্যাক্টিভ, অর্থাৎ তাহলে এর ভার্বটি হবে প্যাসিভ ফর্মে। সুতরাং মনে রাখা হচ্ছে ভার্ব, আর এর প্যাসিভ ফর্ম হচ্ছে আর রিমেম্বার্ড, অর্থাৎ দে এখানে প্লুরাল সাবজেক্ট হয়, এখানে রিমেম্বার এর প্যাসিভ ফর্ম হবে আর রিমেম্বার্ড, রাইট? সুতরাং দে আর রিমেম্বার্ড ইভেন আফটার দেয়ার ডেথ। ডোন্ট সে দে রিমেম্বার ইভেন আফটার দেয়ার ডেথ। ডোন্ট সে দে রিমেম্বার ইভেন আফটার দেয়ার ডেথ। ইনস্টেড অফ সে দে আর রিমেম্বার্ড, they are remembered even after their death. তো এখানে ব্যাখ্যাটা রয়েছে যে নাম্বারে, যে ডাই দোজ প্লুরাল সাবজেক্ট হয়, ডাইয়ের সাথে এ যুক্ত হবে না। তারপরে আর রিমেম্বার্ড, এটার তো ব্যাখ্যা দিলামই। তারপর লক্ষ্য করুন, দ্যাট ইজ হোয়াই দ্য ফ্রিডম ফাইটার্স হু ড্যাশ দেয়ার লিভস ইন 1971। তো এতটুকুর মধ্যে লক্ষ্য করুন, তো 1971 সাল পর্যন্ত লক্ষ্য করুন, দেখেন এখানে 1971 সাল, এটা কিন্তু অতীত নির্দেশক একটি তারিখ। তো এই বাক্যটিতে কিন্তু অতীতের কথা বলা হচ্ছে, সুতরাং এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স, সুতরাং এখানে ভার্বটি কি হবে, পাস্ট সিম্পলে হবে, রাইট? সুতরাং দ্য ফ্রিডম ফাইটার্স, মুক্তিযোদ্ধারা, এই ফ্রেজটির অর্থ হচ্ছে মুক্তিযোদ্ধারা, হু ড্যাশ দেয়ার লিভ, মুক্তিযোদ্ধারা যারা, দেয়ার লিভস, এই ফ্রেজটির অর্থ হচ্ছে তাদের জীবন কি করেছিল, উৎসর্গ করেছিল 1971 সালে। তাহলে কি হবে, হু স্যাক্রিফাইসড, নট স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস হচ্ছে প্রেজেন্ট সিম্পল, এর পাস্ট সিম্পল হচ্ছে স্যাক্রিফাইসড, অর্থাৎ এই স্যাক্রিফাইসের সাথে একটি ডি যুক্ত করতে হবে, রাইট? সুতরাং দ্য ফ্রিডম ফাইটার হু স্যাক্রিফাইসড দেয়ার লিভস ইন 1971, অর্থাৎ 1971 সালে যারা, অর্থাৎ
যেই মুক্তিযোদ্ধারা তাদের জীবন উৎসর্গ করেছিল আর রিমেম্বার্ড, তারা কি থাকবে? চিরকাল স্মরণে থাকবে এবং ড্যাশ ফরএভার, এবং তারা কি হবে? এবং তারা কি হবে? সম্মানিত হবে, অ্যান্ড অনার্ড ফর এভার, অর্থাৎ চিরকালই তারা কি থাকবে? স্মরণে থাকবে এবং সম্মানিত থাকবে, অনার্ড অর্থাৎ। তো এখানে লক্ষ্য করুন, তো অ্যান্ড এর পূর্বে ভার্বটি যেই টেন্সে থাকবে, অর্থাৎ যেই ফর্মে থাকবে টেন্সের, তার পরবর্তী ভার্বটি ওই ফর্মেই হবে। অর্থাৎ দেখেন রিমেম্বার্ড, এখানে কিন্তু ভার্বটির সাথে ইডি যুক্ত রয়েছে, অর্থাৎ এই ভার্বটি কিন্তু প্যাসিভ ফর্মে রয়েছে, যেমন আর রিমেম্বার্ড। তো এইখানেও অ্যান্ড এর পরেও ওই ফর্মটি ব্যবহার করতে হবে। সুতরাং এখানে অনার না লিখে লিখতে হবে অনার্ড, রাইট? আর রিমেম্বার অ্যান্ড অনার্ড ফর এভার, অর্থাৎ অ্যান্ড এর পূর্বে যদি ভার্ব থাকে এবং তারপরে যদি শূন্যস্থান থাকে, তাহলে ওই ভার্বটি যেই টেন্সে থাকবে অ্যান্ড এর পরের ভার্বটি ওই একই টেন্সে গঠিত হবে, রাইট? আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে দেখুন যে নাম্বারের ব্যাখ্যায় বলা হচ্ছে যে অনার্ড অ্যান্ড এর পরে শূন্যস্থান থাকলে এবং অ্যান্ড এর পূর্বে ভার্ব থাকলে পূর্বের ভার্বটি যেই কালে থাকবে, অর্থাৎ পূর্বের যেই ভার্বটি রয়েছে সেটি যেই টেন্সে থাকবে পরের ক্রিয়াটি ওই একই কালে গঠন করতে হবে, অর্থাৎ পরের শূন্যস্থানে যে ভার্বটি বসানো হবে সেটিও ওই একই টেন্স অনুসরণ করে ব্যবহার করতে হবে, রাইট? তো উদাহরণ দেওয়ার জন্য দেখেন পাস্ট, অর্থাৎ অ্যান্ড এর পূর্বে পাস্ট, তাহলে অ্যান্ড এর পরেও পাস্ট হবে, যেমন ওয়েন্ট অ্যান্ড ডাইড। তারপরে প্রেজেন্ট অ্যান্ড প্রেজেন্ট, অর্থাৎ অ্যান্ড এর পূর্বে যদি প্রেজেন্ট থাকে, প্রেজেন্ট সিম্পল থাকে, তাহলে তারপরেও প্রেজেন্ট সিম্পল হবে, যেমন লার্নস অ্যান্ড টিচেস, অর্থাৎ অ্যান্ড এর পূর্বে লার্নস রয়েছে এবং তারপরে শূন্যস্থান রয়েছে, এখানে একটু যদি ভার্ব ব্যবহার করা হয় তাহলে সেটি ওই একই টেন্সকে অনুসরণ করে হবে, টিচেস, রাইট? তো আশা করি বুঝতে পেরেছেন। সি ইউ अगेन নেক্সট টাইম ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবার জন্য শুভকামনা।